অন্ধকারের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। একটি নিষ্পাপ শিশুকে ঘিরে শুরু হয় এমন এক অলৌকিক ঘটনা যা শুনলেই তোমাদের শরীরে শিহরণ জাগবে। শোনো নরেন্দ্রনাথ চক্রবর্তীর রোমাঞ্চকর ভৌতিক গল্প বাচ্চা ভূতের খপ্পরে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ভৌতিক রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হবে, যখনই কোনো গল্প আমি তোমাদের শোনাবো সেই গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী, তবে পদবী থেকে যা মনে হয় তা নন। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আদন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন। পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান। সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরে। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন, আর আমি একজন উঠতি সাংবাদিক। ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীদাও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং, তেমন 6 ফুট লম্বা চেহারা। বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য। শরীর এতটুকু টসকায়নি। তার উপরে আবার মুখে সব সময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না। মজলিসি মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার। বেশিরভাগই ভূতের গল্প, এমন সব ভূতের গল্প যা শুনলেই গায়ে কাঁটা দেয়। আমি তো ভূত বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলি বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, হবেও বা। তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তারই কাছে শুনেছিল, তাই তারই জবানিতে সেটা বলা যাক। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপরে নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীদা বললেন, আপনারা যে ভূতপ্রেত মানেন না সে আমি খুব ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুব চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। এক সময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেন। আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে, তোর তো ছাড়া পাওয়ার সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়।
খানিক বাদে তাকে আর দেখতে পাইনি। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কী করে? এখন তো ভিজিটার আসার সময় না, জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে, অর্থাৎ লোকটি আমাকে মিথ্যা কথা বলেনি। তবে কি না আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়েই দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি সপ্তাহখানেক আগে মারা গেছে। এখন বলুন, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা, আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিল সে কি রক্ত মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে বই কি। আমি যাকে দেখা পেয়েছিলাম সে হলো ভালো লোকের ভালো আত্মা, তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা খবর দিয়ে গেল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়ে বললুম, খুব বিশ্বাস হচ্ছে, খুব খুব বিশ্বাস হচ্ছে। তবে কি না ভালো আত্মার কথা তো শুনলুম, এবারে একটা খারাপ আত্মার গল্প শুনবো। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তাও পড়েছি বই কি। বাজপেয়ীরা বললেন, অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারেই অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিল। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিল সে আর কর্তব্য নয়, নেহাত ভাগ্যের জোর। তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি। কি হয়েছিল? আর এক প্রস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি। গল্পটা এবারেও তারই জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশের বাড়ি থেকে মাইল 3-4 দূরে একটা হাট বসে, মস্ত হাট। নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে, আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসেই, শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে দা, কুড়ুল, খন্তা, কোদাল, মায়, লাঙল পর্যন্ত। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কিছুই সেখানে মেলে। আমার অবশ্য এত সব জিনিসের দরকার নেই, স্রেফ হপ্তাখানেক চলতে পারে এই রকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার 1/2 মাইল টাকের মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি। তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে। অন্ধকারের ভয় নেই, শুক্লপক্ষের নবমী,
আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দে ভরা নয়। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। একটুখানি চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, রওনা হয়েছিলুম 4টে নাগাদ। 5:15টার মধ্যে হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভিত্তটি সঙ্গে ছিল, আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে দিল। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে। নতুন একটা ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখাও করে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে 3 টাকা পাওনা ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা হলো না। পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে। ভাবলুম, তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, তখন আর ভাবনা কিসের। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের ভয় নেই। আর থাকলেই বা কি, আমি তো আর স্রেফ আমাদের ভিত্তটিকে নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরতা আরও বিস্তর লোকজনকে নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গ্রীষ্মকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটুরে লোকজনদের সঙ্গে গল্প গুজব করতে করতে নিশ্চিন্তে এই 3-4 মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাহর হলো যে পথ একেবারে নির্জন। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।